This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। নেতাজি সুভাষচন্দ্র বসু অনশন শুরু করেছিলেন 29শে নভেম্বর 1940। এবার দেখুন, অনশন ভাঙতে চেষ্টার কিন্তু কোনো কসুর করেনি ওই ব্রিটিশ সরকার। জেলে সুভাষচন্দ্রের মুখে এরকমভাবেই জোর করে নল ঠল গুজে দুধ টুধ ঢেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, সফল হয়নি। ব্রিটিশ পুলিশ বোঝাই যাচ্ছে আর কি। কিন্তু ধর্মতলার ডোডিনা ক্রসিং, যেখানে ওই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ, সেখানে 48 ঘন্টা হয়ে গেছে, 6 জুনিয়র ডাক্তার অনশনে রয়েছে। আর সপ্তম যেমন আরজি করের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, তিনিও তো অনশন চালাচ্ছেন। তিনি যোগ দিয়েছেন, তাও প্রায় 24 ঘন্টা হয়ে গেল। খোলা রাস্তায় সকলের চোখের সামনে তো বটেই, এমনকি অনশন মঞ্চে সিসি ক্যামেরাও রয়েছে। মানে চর্মচক্ষু আর ক্যামেরার চক্ষু সব কিছুর সামনে উপোস করছেন যারা সেই জুনিয়র ডাক্তারদের অনশন ভাঙতে ব্রিটিশ পুলিশের মতো এখনও নাকে মুখে কেউ নলটল গোজার চেষ্টা করেনি, এটা ঘটনা। কিন্তু চেষ্টা কি বন্ধ আছে? জুনিয়র ডাক্তাররা বলছেন না, নেই। তাদের অনশন ভাঙতে নাকি আঙুল বাঁকানো হচ্ছে। জানেন তো সেই পুরনো থিওরিটা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু একটু বাঁকাতে হয়, সে আঙুল নাকি যথাযথভাবে বাঁকানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ কী জানেন? তাদের ধর্মতলার থেকে তুলতে আঙুল নাকি বাঁকাতে বাঁকাতে নখ ঠোক সব কিছু বার করা হয়ে গেছে। আমাদের বায়োটয়লেটে যে ডেকোরেটার্স যে গাড়িতে করে আসা হচ্ছে, যে ডেকোরেটার্সের ভ্যানে করে আসা হচ্ছে, তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়োটয়লেট দিয়ে এসেছে যে লোকেরা, তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে, তাদের নামে চালান কাটা হচ্ছে, তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই রকমের থ্রেট মারা হচ্ছে। বরং এটা আনতে দিচ্ছিল না, আমরা দুদিন ধরে চেষ্টা করছিলাম, এখনও ওনারা কিছুটা এটার অ্যাগেনস্টেই আছেন। ওনারা কি পদক্ষেপ নেন দেখার আছে। এখানে দেখলাম বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না। এতটা অমানবিক হতে পারে? এখানে আমাদের এতগুলো ছেলে মেয়ে আছে, একটা টয়লেট ঢুকতে দিতে পারছে না। কলকাতা পুলিশের তরফ থেকে বারবার সেটাতে বাধা সৃষ্টি করা হয়েছে। আলাদা আলাদা জায়গায় আমাদের বায়োটয়লেটের গাড়িটাকে আটকানো হয়েছে এবং ওই বায়োটয়লেটটাকে এখানে বসাতে দেওয়া হয়নি। কালকে খাট আনার সময় ঝামেলা হয়েছে, বাঁশ বোঁদার সময় ঝামেলা হয়েছে। আমরা যে তিরপল বাঁধার সময় দেখা গেছে যে ডাক্তাররা আমরা নিজেরা বাঁশ বয়ে এনে আজকে বসে তিরপল টাঙিয়েছি। এগুলো কি আমাদের কাজ? তারপরেও আমরা করেছি, সেখানেও পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং প্রত্যেকটা স্টেপে পুলিশ আমাদের এগেইনস্টে কাজ করে গেছে। ভাবুন তো, পুলিশ কেন বায়ো টয়লেট আটকাবে? এটা অবশ্য নতুন কিছু নয়। বিভিন্ন আমলে পুলিশকে এই ব্যবহারের কিন্তু অভিযোগ এইভাবেই উঠেছে সরকার বা শাসকের বিরুদ্ধে। 7 দশকে ওই মহিলা বন্দীদেরও তো পুলিশ নাকি বাথরুমে যেতে দিত না বলে অভিযোগ। ওই ধর্মতলায় যে অনশনকারীরা বসে রয়েছেন না, তার মধ্যে মহিলা ডাক্তারও রয়েছেন। এটা জেনেও কি পুলিশ নিজের ইচ্ছায় সব কিছু করছে? চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। খেয়াল করে দেখুন, পুলিশের মধ্যেও তো মহিলা রয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে পুলিশের মধ্যে যারা আছেন তারা তো আপনার আমার মতোই সাধারণ মানুষ একটা সময় ছিলেন, তাই না? এখন না হয় পুলিশ হয়েছেন। অবশ্য আরেকটা জিনিস হয়েছে, আপনার আমাকে কেউ কেউ চেষ্টা করে তাদের মতো করে চালাতে, কিন্তু আমরা সব সময় সেইভাবে যে চলি এরকম তো নয়। যে জুনিয়র ডাক্তাররা এরা কি অন্য কারুর কথায় চলছেন? সবাই যেরকমভাবে চাইছে, অন্তত শাসক যেভাবে চাইছে সেইভাবে কি চলছে না। একটু বেয়াদব এরকমভাবেই লোকজন দেখছে আর কি। কিন্তু পুলিশের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো কোনো উপায় নেই। তাদের তো ওই ঠিক যেরকমভাবে বলবে সেরকমভাবে চলতে হবে। কোথাও কি এই জায়গাটাতেই সাধারণ মানুষ আর পুলিশ একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে? একটা লাইন আছে জানেন তো, ওয়ালেস লাইন, ওই ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়ার মাঝামাঝি যায়।
এবং এই লাইনটা খুব ইন্টারেস্টিং লাইন। এটা এমন একটা লাইন যেটা ক্রস করে ওই খুব কাছাকাছি, দ্বীপগুলো খুব কাছাকাছি, ভীষণ কাছাকাছি, কিন্তু ওপাশ থেকে হ্যাঁ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুরা লাফিয়ে এ পাশে চলে আসতে পারে না, আবার এখান থেকে হাতির পাল ও পাশে চলে যেতে পারে না। অদ্ভুত একটা লাইন, কোনো জীব জন্তু ক্রস করে না। এটা প্রকৃতির বিষয়, প্রকৃতি এরকম কিছু লাইন তৈরি করে রাখে, এগুলো তো প্রাকৃতিক লাইন। আর যে লাইনটা কোথাও গিয়ে সাধারণ মানুষ আর পুলিশ তাদের মাঝখানে তৈরি হয়ে যায়, সেটা নিঃসন্দেহে ম্যানমেড লাইন। দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে এই জুনিয়র ডাক্তাররা যখন ধর্ণা মঞ্চ বেঁধেছিলেন, তখন সেখানে মঞ্চ বাঁধতে বিধাননগর পুলিশ কিন্তু কোনো বাধা দেয়নি, কারণ তখন পরে একটা বৈঠকে বসার একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল। সেখানে বায়ো টয়লেট বসাতেও কোনো বাধা ছিল না, বরং একদিন যখন ওই ডেকোরেটার্সের লোকজন বাঁশ বাঁধতে এসেছিল, যারা এসেছিল আর কি, তারা বাঁশটা খুলে নিয়ে চলে যাচ্ছিল। বায়ো টয়লেট তারা নিয়ে চলে যাওয়ার কথা ভেবেছিল, যে ওখানে যারা বায়ো টয়লেট দিয়েছিল অনেক দিন ধরে রয়েছে, তো এবার সেগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। তো তখন কিন্তু বিধাননগর পুলিশের আমরা অন্যরকম ভূমিকা দেখেছিলাম, জানেন তো। বিধাননগরের ডিসি অনিশ সরকার, তিনি তখন বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা তাদের জানালে তারা বিকল্প ব্যবস্থা করে দেবেন। এই স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন বেসরকারি অফিস ছিল, জানেন, তারা ওই জুনিয়র ডাক্তারদের টয়লেট ব্যবহার করতে দিয়েছিল। বিজেপির নতুন রাজ্য দফতরের দরজাও খোলা ছিল, কিন্তু ধর্মতলায় তেমন সাহায্য পাওয়ার তো কোনো চান্স নেই। আর দেখুন, সেখানে আরও একটা জিনিস আছে, আশেপাশে অনেক হয়তো দোকানপাট আছে, একটু দূরে গ্র্যান্ড হোটেল আছে, আরও হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এই সমস্ত ক্ষেত্রে না একটা আইন আছে, জানেন তো, যে কেউ যদি বাথরুম টাথরুম করতে যায় তাহলে তাদের ব্যবহার করতে দিতে হবে, একদম আইনের মাধ্যমেই এটা বলা আছে। মুশকিল হচ্ছে সেগুলো তো বেশ খানিকটা দূরে, এমনকি যে পূর্ত দফতরের সুলভ শৌচালয় সেটাও আছে ওখানে একটা, কিন্তু সেটাও বেশ খানিকটা দূরে। এই মানে যেখানে অনশন মঞ্চ, সেখান থেকে ওই সুলভ কমপ্লেক্স পর্যন্ত যাওয়াটাও তো অন্তত পায়ে হেঁটে এই অনশনকারীদের পক্ষে সবসময় সম্ভব নয়, আর মহিলাদের ক্ষেত্রে তো আরও সমস্যা। এই যুক্তিতেই কিন্তু বায়ো টয়লেট চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা যেখানে অনশন মঞ্চ বেঁধেছেন তার কাছেই পুলিশের বায়ো টয়লেট আছে, জানেন তো, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ তাদের সেই বায়ো টয়লেট পুলিশ ব্যবহার করতে দিচ্ছে না, উল্টে তাদের গত দুদিনে যারা যারা বায়ো টয়লেট ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, পুলিশটা কি সব ভেস্তে দিয়েছে। ভাবুন, বায়ো টয়লেট আসছে সেটা আটকে দিচ্ছে। পার্ক স্ট্রিট, আলিপুর, যেখানেই গাড়ি ধর্মতলায় যাচ্ছে বায়ো টয়লেট নিয়ে, পুলিশ নাকি সেই বাথরুম সিজ করে নিচ্ছে। অবশেষে আজকে ভোরে অবশ্য পৌঁছেছে ওখানে, তবে পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়ার নাম করে মুশকিল আসান হয়েছে। ওই বায়ো টয়লেট ধর্মতলায় পৌঁছানোর জন্য সেক্ষেত্রেও পুজোই ভরসা, জানেন তো। ওই বললাম না, উৎসব আর প্রতিবাদ কীরকম হাতে হাত দিয়ে চলছে। এবারেরটা কিন্তু একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা হচ্ছে, যাই বলুন। দ্রোণাচার্যকে হারাতে যুধিষ্ঠিরকে দিয়ে অর্ধসত্য বলিয়েছিলেন শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থমা হত, আর হালকা করে জুড়ে দিয়েছিলেন ইতিগজ। ওই ইতিগজটা দ্রোণাচার্য শুনতে পাননি, কিন্তু বিশ্বাস করেছিলেন তাই যে ছেলে মারা গেছে, অশ্বত্থমা মারা গেছে, আর সেই অসহায়তার সুযোগ নিয়েছিলেন পাণ্ডবরা। দ্রোণ পরাস্ত হয়েছিলেন। পুলিশকে পরাস্ত করতে এই ইতি পুজো বলার বুদ্ধিটা কোথা থেকে পেলেন এই জুনিয়র ডাক্তাররা? মানে তাদের শ্রীকৃষ্ণটা কে বলুন তো, এটা জানতে খুব ইচ্ছা করছে। কি আপনাদের সিপিএম, নকশাল আর ডিএসও দাদারা বলে দিয়েছে যে পুজো এবং উৎসবের 12টা বাজাতে গেলে, ক্ষতি করতে গেলে আপনাদের রাস্তায় বসে থাকতে হবে। এটা কি ওই সিপিএম, ডিএসও, নকশাল
সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিয়ে আপনারা যদি পঞ্চমী ষষ্ঠীর দিন আপনারা যদি মিছিল কলকাতায় করেন, তাহলে তো উদ্দেশ্যটা ক্রমশ দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। ন্যায় বিচারটা আসল কথা নয়, আসল কথা চেয়ার, আসল কথা অরাজকতা তৈরির চেষ্টা। অর্থাৎ এই স্বার্থ সিদ্ধি করতে জুনিয়র ডাক্তারদের দিয়ে অনশন করানো হচ্ছে, তাদের ব্যবহার করা হচ্ছে, এটাই তো কুণাল ঘোষ মনে করছেন। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এবার কারা স্বার্থ সিদ্ধি করতে চাইছেন শুনলেন তো, তৃণমূল মুখপাত্র, মানে খাতায় কলমে, কিন্তু ব্যাপারটা আর কি সেরকমই আর কি। খাতায় কলমে তিনি এই মুহূর্তে মুখপাত্র না হলেও তিনি সব কিছু। তো তিনি কি বলছেন, সিপিআইএম, নকশাল আর ডিএসও এরা এদের পরিচালনা করছে। খেয়াল করে দেখুন, এর মধ্যে দুটো নাম বাদ পড়ে গেছে জানেন তো। এই দুটো নাম বা তিনটে নাম ধরতে পারেন আর কি, এই তিনটে নাম যদি ঢুকিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু গোটা বিরোধী শক্তিটা একদিকে হয়ে যেত, সেটা তো আবার মহাজোট হয়ে যেত। সেই রিস্ক নেননি। ওর মধ্যে কংগ্রেসের নাম নেননি, হয়তো ওই রাহুল গান্ধী কোথাও একটু তৃণমূল সম্পর্কে বা এক্ষেত্রে এই জুনিয়র ডাক্তারদের আরজিকর আন্দোলন সম্পর্কে একটু ধীরে চলনীতি নিয়েছেন জানেন তো। হয়তো ভবিষ্যতে কোনো আতাত ঠাতাত হতে পারে, সেই রাস্তা খোলার জন্যই হোক বা যে জন্যই হোক কংগ্রেসদের নামটা হয়তো বাদ রয়েছে ওর মধ্যে থেকে। বিজেপির নামটা এখানে ঢোকানো হয়নি, তার পেছনে হয়তো একটা ভোটের অঙ্ক কাজ করছে, যে কোথাও গিয়ে যে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে গেলে সুবিধে হয়, সেখানে যদি সব বিরোধীকে উল্টে একজোট করে দেওয়া হয়, ওই যে রামের ভোট বামে বা বামের ভোট বামে যাক, এটাই একটা বড় চিন্তা আর কি, চাহিদা। কিন্তু উল্টোটা মানে বামের ভোট রামে চলে গেলে তাহলে আবার সমস্যা। তো সেই জায়গার থেকে রাম বামকে কাছাকাছি আনা চলবে না, সুতরাং বাদ। আর নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ, তাদের নামটা বলা হয়নি হয়তো, সেটাও অনেক ভোটের অঙ্ক কষেই, সে আপনারা বুঝতে পারেন আর কি। এই অঙ্কগুলো অসাধারণ কষেন রাজনৈতিক নেতারা। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আপাতত যেটা বলা হচ্ছে তার ভিত্তিতে আমরা শুনে নিলাম যে জুনিয়র ডাক্তাররা বাম আর অতি বামেদের কথা শুনছে। এবার কথা এর আগে তো বলেছিলেন মুখ্যমন্ত্রী, সবাই একই লাইনে বলছেন, এটা ঠিক আছে, কিন্তু বলাটা যত দিন যাচ্ছে না ততই তাদের বলার জোরটা বাড়ছে। একটু সিঙ্ক্রোনাইজড ওয়েতে সব বিভিন্ন স্তরের নেতারা এরকম কথাবার্তা বলছেন। কেন বলছেন বলুন তো? যত দিন যাচ্ছে ততই বিশেষ করে সিপিআইএম বা বামেদের এরকম অপরিহার্য বলে কেন মনে করছে তৃণমূল? সিপিআইএমকে নম্বর দিচ্ছে, যেচে যেচে নম্বর দিচ্ছে। খেয়াল করে দেখুন, জুনিয়র ডাক্তারদের সমর্থনে পতাকাবিহীন মিছিলে বাম, কংগ্রেস, আইএসএফ নেতৃত্ব সবাই ছিল। মিছিলের একদম শেষে হেঁটেছিলেন মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, শুভঙ্কর সরকাররা। সিপিএমের রাজ্য কমিটি নাকি ঠিকই করেছে যে এইভাবে পরিচয় গোপন রেখেই তারা আপাতত আন্দোলনে থাকবে। তিলোত্তমা ধর্ষণ আর খুনের পর বিচারের দাবিতে যে স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটা তার মধ্যে তো অনেকেই মানে ধরা যাক এরমভাবে পতাকাহীন থেকে বামেরা যেটা যদি চেষ্টা করে থাকে, ঠিক একইভাবে সেই আন্দোলনে তো বিজেপিও মিশে যাওয়ার চেষ্টা করেছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বারবার বলেছেন যে ডাক্তাররা চাইলে তারা পতাকা না নিয়ে তাদের আন্দোলনে সামিল হবেন। তাহলে সিপিআইএমকেই কেন আলাদা করে বা বামেদের কেন আরও বেশি করে বেছে নিচ্ছেন কুণাল ঘোষ? ওই বললাম, বিরোধী ভোট কি ভাগ করার চেষ্টা। এবার সেটা যদি হয় তাহলে তার আবার একটা অন্য রাজনৈতিক অঙ্ক আছে। কিন্তু যদি দেখা যায় যে কোথাও বামেরা একটু উঠে এলে ওই বিরোধী ভোট মানে বিজেপির ভোটের একটুখানি ভাগাভাগির সম্ভাবনা তৈরি হবে, তাহলে তো আন্দোলনটা চলতে দিলেই তৃণমূলের লাভ। তাহলে তো তাদের উচিত ওই মেরাপ ঠেরাপ বেঁধে দেওয়া বা আরও বেশি করে বায়ো টয়লেট এনে দেওয়া। যতদিন চলবে, যত বেশি করে চলবে তত লাভ। কারণ ওর পেছনে যদি বামদের ভূমিকাটা তারা মানুষের মনে গেঁথে দিতে পারেন, তাহলে লম্বা দিন ধরে সিপিএমের পালে হাওয়া দেওয়া যাবে। এবার সেটা যদি হয়
তাহলে তো ওই ভোট আরও বেশি করে ভাগাভাগি হবে। কিন্তু মুশকিল হচ্ছে তাহলে পুলিশকে দিয়ে এই জুনিয়র ডাক্তারদের ওপর চাপ তৈরির চেষ্টা হচ্ছে কেন? তাহলে কি সবটা রাজনৈতিক নয়, রাজনীতির বাইরেও কি অন্য কোনো কারণ আছে? डॉक्टर जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आपके ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इस बार क्या सोच रहा है कि आप उसमें उचित कार्रवाई की जाएगी? শুনলেন তো পুলিশ কমিশনার মনোজ বর্মার বক্তব্য। ওখানে 163 রয়েছেন, সুতরাং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ব্যবস্থা তো নিচ্ছেন। এতদিন বায়ো টয়লেট আসতে দিচ্ছিলেন না, যেখান দিয়ে আসছিল আটকাচ্ছিল। এবার সেটা পুলিশ কোথাও গিয়ে হয়তো একটু ধোকা খেয়ে গেছে, তাদের বলেছিল যে শুনলেন যে পুজোর জন্য যাচ্ছে বলে এরকম জায়গায় আসলে পুজো আর প্রতিবাদ যে একত্রিত হয়ে গেছে বা এক হয়ে যাচ্ছে সেটা হয়তো বুঝিয়ে দিয়েছেন এইভাবেই আর কি ওই আন্দোলনকারীরা। যাই হোক, ওখানে বায়ো টয়লেট পৌঁছেছে, কিন্তু বাকি যেগুলো ছিল এই মাঝে মধ্যে খাট ঠাটের যে দরকার, চৌকি টৌকির দরকার, অতগুলো ছেলে মেয়ে আছেন, প্রত্যেক দিন লোকজন জড়ো হচ্ছেন, আরও বেশি বেশি করে অনশনকারীর সংখ্যা বাড়ছে, ফলে ওখানে চৌকির সংখ্যা একটু বাড়ানোর হয়তো দরকার ছিল। সেই চৌকিগুলো আসছিল, সেগুলোকেও বউবাজার থানা আটকে দিয়েছে। সে নিয়ে আবার পুলিশের সঙ্গে এক প্রস্থ টানাপোড়েন হয়েছে। বিষয়টা দেখে কীরকম মনে হচ্ছে না? ওই আমরা বলছিলাম না যে সোজা আঙুল ব্যাকা করার কথা জুনিয়র ডাক্তাররা বলছেন, আর আমাদের দেখে মনে হচ্ছে কোথাও ওই হাতে না মেরে ভাতে মারের একটা এরকম যে কথা আছে না, এই প্রায় সেরকম ব্যাপার আর কি। সরাসরি আটকাতে গেলে গণ্ডগোল হবে, সুতরাং ওই যুদ্ধের সময় যেরকম সাপ্লাই লাইন কেটে দেওয়া হয়, এখানে সেরকম কোনো স্বাভাবিক যেগুলো মানে ছোটোখাটো শারীরবৃত্তীয় প্রয়োজন সেই পূরণের রাস্তাটা কেটে দাও, তাহলেই লোকজন বাধ্য হবে। মানে এর ওপরে তো কিছু নেই। কি অসাধারণ চিন্তা ভাবনা না? মানে কোথাও গিয়ে একটা আন্দোলন কিভাবে একটা সরকারি ব্যবস্থার প্রতিপক্ষ হয়ে উঠছে এবং সরকার তাকে কতটা গুরুত্ব দিচ্ছে এটা তো বোঝা যায়। গতকাল আলিপুর বডিগার্ডস লাইনে গেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের পুজোর উদ্বোধন ছিল। এবার সেখানে কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি এরকম পুলিশকে চান যারা ভেতরে কুল আর বাইরে বোল্ড। অনেকটা কিসের মতো বলুন তো, মানে নারকোল বলবেন নাকি বেল বলবেন? বেল বলা যাবে না, কারণ বেল গাছ তলায় তো ন্যাড়া বেশি বার যায় না। কিন্তু এই ডাক্তাররা তো বারবার ওই জায়গাতে গিয়ে হাজির হচ্ছেন, সংঘাতের রাস্তাতে হাঁটছেন। সে সংঘাতটা অবশ্য একদম অহিংস সংঘাত আর কি, এইটাকে মেটানো আবার আরও বেশি মুশকিল। সেই জন্যেই বোধহয় ওই ভেতরে নরম বাইরে গরম এরকম একটা পুলিশ চাই। মনোজ বড়বা কি সেই বোল্ডনেস দেখাচ্ছেন? কলকাতা পুলিশ কমিশনার কি বললেন আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এর আগে প্রতি 6 মাস অন্তর 144 ধারা জারি হতো ধর্মতলায়, আর এখন ওই 163 ধারা বলবৎ হয়। গত সপ্তাহে নতুন করে সেই নির্দেশিকা জারি হয়েছে। তো সেটা নিয়েও হাইকোর্টে গেছিল মামলাটা। তখন রাজ্য বলেছিল এটা নিয়ম মাফিক রুটিন নির্দেশিকা, তার বেশি কিছু না। বেশি কিছু হলে এই সময় ধর্মতলায় পুজোর বাজার সেগুলো ঝামেলা হয়ে যাবে না? ভিড় করে কেউ নিউ মার্কেট বা মেট্রোগুলিতে কেনাকাটা করতে পারবেন। এবার খেয়াল করে দেখুন, সেই জন্য নাকি ব্যবস্থাটা অত বেশি জোরদার হবে না, অথচ কি পরিমাণ জোরদার হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। মানুষজন থাকছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যত সমস্যা জুনিয়র ডাক্তারদের নিয়ে, তাদের জন্য বায়ো টয়লেট আটকে যাচ্ছে, তাদের জন্য চৌকি আটকে যাচ্ছে, আর অনশন মঞ্চে বসে রয়েছেন 7 জন জুনিয়র ডাক্তার, আর তাদের সমর্থনে মানুষের ভিড় বাড়ছে। পুজোর সময় এই ভিড়ে ট্রাফিকের অসুবিধা হবে, একথা কিন্তু আগেই বলে দিয়েছিল কলকাতা পুলিশ। তাহলে কি ট্রাফিক আটকানোর জন্য এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? কিন্তু সেটা করতে গেলে তো আবার জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দিতে হবে। সেই ঝুঁকি কি মনোজ বর্মার বাহিনী নেবে? আমার কি মনে হচ্ছে জানেন, এই জায়গায় পুলিশ কমিশনার একদম ওই ঠান্ডা ঠান্ডা কুল কুল। তিনি জানেন এই ডাক্তারদের আন্দোলনের চাপে তার পূর্বসূরির কী হয়েছে, তাই তো চাপ ছিল, সেই জন্যই তো বিনীত গোয়েলকে ছুটতে হয়েছে। এবার কলকাতার পুলিশ কমিশনারের চেয়ারে, তার মানে এই যে মনোজ বর্মা বসে পড়লেন হঠাৎ করে, তার পেছনে এই জুনিয়র ডাক্তারদের কিছুটা হলেও অবদান রয়েছে। কিছুটা কেন, অনেকটাই অবদান রয়েছে, প্রায় পুরোটাই। কাজে ডাক্তারদের আন্দোলনকে আর যাই হোক তার মতো দক্ষ, বিচক্ষণ এবং পরিস্থিতি বুঝে নেওয়া
অত্যন্ত উঁচু দরের পুলিশ অফিসার, তিনি নিশ্চয়ই বুঝতে ভুল করবেন না এবং আন্ডার এস্টিমেটও করবেন না, এটা আমি একদম নিশ্চিত। আর কি পদক্ষেপ নেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে যে ছোটখাটো দোষ করলে অত চিৎকার চেঁচামেচির কি আছে। পুলিশ কমিশনার হুমকি দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত মানুষকে। নগরপালকে সাদা মনে একটি সাদা প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। কটা এফআইআর হয়েছে একটু বলতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কি তিনি এফআইআর করেছিলেন? তবে প্রতিবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি এরকম কোনো অর্থ এই বিষয়টির হয়। নাগরিক আন্দোলন যেরকম আরও জোরদার হওয়ার কথা, মানুষের আন্দোলন যেরকম জোরদার হওয়ার কথা, সেটাই। ব্যারাকপুরের পুলিশ কমিশনার থাকাকালীন ওই ভাটপাড়ায় গুন্ডাদের শায়েস্তা করতে সার্ভিস রিভলভার বের করেছিলেন মনোজ বর্মা। সেই সময় বুলেট প্রুফ জ্যাকেট বা হেলমেট কিছু গায়ে চড়ানোর তিনি প্রয়োজন বোধ করেনি। প্রশ্ন তুলতে বলেছিলেন, পরিস্থিতি ওরম ছিল না তখন, সময়ের মানে প্রায়োরিটি ছিল আগে গণ্ডগোলটা সামলানো, অর্থাৎ প্রায়োরিটিটা তিনি খুব ভালো বোঝেন। কিন্তু মুশকিল হচ্ছে জুনিয়র ডাক্তাররা তো গুন্ডা নয়, অতএব মনোজ বর্মার অপেক্ষা করা ছাড়া মনে হচ্ছে আর উপায় নেই। এক্ষেত্রে ওই থিওরি খাটবে না, তড়ি ঘড়ি জ্যাকেট ট্যাকেট না পরে হুড়মুড়িয়ে নেমে পড়লাম, একদম না। কলকাতা পুলিশ জুনিয়র ডাক্তারদের তুলতে বরঞ্চ হাইকোর্টে যেতে পারে, তাতেও কি কাজের কাজ হবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তো এই বিষয় আগে উঠেছে। সুপ্রিম কোর্ট কর্মবিরতি তুলতে বলেছিল, প্রয়োজনে রাজ্যকে পদক্ষেপের পরামর্শও দিয়েছিল, কিন্তু সঙ্গে এটাও বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো হস্তক্ষেপ করা যাবে না। আর পরবর্তী ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তারা বলে দিয়েছিল, পরিষ্কার ব্যবস্থা নেওয়া চলবে না আর কি। কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টাও তো রাজ্য সরকার করেনি, সেটাও তো ঘটনা আমরা তো দেখেছি। একজন জুনিয়র ডাক্তারেরও যদি কিছু হয় তাহলে তো গণ ইস্তফার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখে দিয়েছিলেন সিনিয়ররা। ফলে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তার থেকে অনেক বড় চাপ কিন্তু হয়তো কোথাও গিয়ে সরকারের ওপর ছিল, জানেন তো। এই জুনিয়র কয়েকজন তারা কর্মবিরতিতে যেতেই তো সরকারকে বলতে হয়েছিল যে গাদা গাদা মানুষজন চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, কতজন মারা গেছেন, সেই হিসেবের রাস্তায় বিতর্ক সে নিয়ে না হয় আর কোনো কথা নাই বললাম, কিন্তু বিষয়টা তো তারা তুলে ধরেছিল। এবার যদি জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি থামিয়ে কাজে ফিরেছেন, তার সাথে কেউ আন্দোলন করছেন, আর সিনিয়ররা যদি এই মুহূর্তে ইস্তফার রাস্তায় যান তাহলে তো চাপ 3 গুণ বেড়ে যাবে। জুনিয়ররা ছিলেন না, তাও তো কাজ চালিয়ে দিয়েছিলেন সিনিয়ররাই, এখন তারাই যদি কোথাও গিয়ে এই ইস্তফা দেন, এখন পুলিশ আইনের কথা বললে বা জোর খাটালে ফের এই যে হুঁশিয়ারিটা সেটা শুনতে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এবং এই মানে আলোচনাটা এটা কিন্তু ডাক্তারদের মধ্যে চলছে। আপনারা দেখবেন বিভিন্ন চেনা জানা ডাক্তারের সাথে কথা বললে দেখবেন তাদের গ্রুপেও আসছে, তারা সবাই মিলে কিন্তু এই ভাবনা চিন্তার একটা পরিষ্কার ভাবনা চিন্তা চলছে যে এইভাবে যদি দেখা যায় জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সিনিয়রদের কোথাও গিয়ে, তারা তো সিনিয়ররা অলরেডি পালা করে অনশনে বসছেন, এবার যদি তাদের মনে হয় যে তাদের ইস্তফা দিতে হবে, গণ ইস্তফার রাস্তাতেও তারা হাঁটতে পারে। কাল তো আরও ডাক্তাররা সব ওখানে জড়ো হবেন এরকম আমরা শুনতে পাচ্ছিলাম। মানে দেবীর বোধনের সময় আন্দোলন আরও উচ্চগ্রামে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে কী হবে? সাধারণ মানুষ চাপে পড়বে, ঠিক। এবার এক্ষেত্রে সাধারণ মানুষ চাপে পড়া মানে সরকারের ওপর চাপ বাড়া। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, এই মুহূর্তে 7 জন অনশন করছেন, বাকি জুনিয়ররা কিন্তু কাজ করছেন, কাজ করার সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদটা তার ফলে অনেক বেশি উচ্চকিত হচ্ছে। বলার নেই তাদের আর কিছু। রক্তের প্রতীক লাল, সেই লাল রঙে রাঙানো হাতের ছাপ তারা তাদের অ্যাপ্রনের ওপর, সাদা অ্যাপ্রনের ওপর দিয়েছেন, আর সেই লাল হাতের ছাপওয়ালা অ্যাপ্রন পরে রোগী দেখছেন, যাকেই দেখছেন তার কাছেই তো প্রতিবাদের ভাষাটা পৌঁছে যাচ্ছে।
কাজেই কোনোভাবেই কিন্তু সেটার মধ্যেও কোনোভাবেই অন্য কিছু বলার জায়গারই কাজ তো করছেন। তাই জন্যই বোধ হয় মুখ্য সচিব আজ স্বাস্থ্য সচিবকে পাশে দিয়ে সাংবাদিক বৈঠক করেছেন, বলেছিলেন ডাক্তারদের দাবি পূরণ হয়ে যাচ্ছে, 7 তারিখ আজ, আর 3 দিন মাত্র, মানে 10 তারিখ। তার মধ্যেই নাকি 90% সিসি ক্যামেরা বসে যাবে হাসপাতালে। শুধু সিসি ক্যামেরা বসবে তা নয়, মনোজ পন্ত বলেছেন যে রাত্রিরের সাথীর মতো প্রকল্পেও যা যা প্রয়োজনীয় পরিবর্তন করার কথা সব করে ফেলা হবে। অর্থাৎ রাজ্য বসে নেই, এই ডাক্তারদের তোলা দাবিগুলো অনুযায়ী যাবতীয় ব্যবস্থা করার দিকে তারা এগোচ্ছে। এবং এটা বলার সঙ্গে সঙ্গে মুখ্য সচিবের আবেদন কি, অনশন ছেড়ে কাজে ফিরুন। মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে, সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনে কাজ চলছে, প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম এর কাজও অনেক এগিয়ে গেছে। আমরা আশা করছি 1 নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারবো। এবার দেখুন, এই বক্তব্যের আড়ালেও লুকিয়ে আছে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টকে বার্তা, আমরা আমাদের কাজগুলো সব করছি এবং আমরা কিন্তু সব সময় টানা চেষ্টা করে গেছি যাতে এই জুনিয়র ডাক্তাররা অনশন ছেড়ে ওঠেন, অর্থাৎ আমরা আমাদের জায়গাটায় ঠিক রয়েছি। কোর্টে চলে গেছে তো ব্যাপারটা, ফলে এখন সবারই নিজেদের স্লেট পরিষ্কার করাটা খুব জরুরি হয়ে পড়েছে। সে যাই হোক, এরই মধ্যে মানে এইরকম একটা যখন সবাই নিজেদের মানে টেকনিক্যালি কারেক্ট রাখার চেষ্টা করছেন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন অথচ আন্দোলন চালাচ্ছেন, সরকারের তরফ থেকে বলা হচ্ছে তারা তাদের কাজগুলো করেছেন, এবার আন্দোলনটা উঠে যাক, নিজের মতো স্টাস। তার মধ্যেই তিলোত্তমার ধর্ষণার খুনে প্রথম চার্জশিটটা জমা হয়েছে এবং সেখানেও অনেকেই হয়তো হতাশ হবেন, কিন্তু সঞ্জয় রায়কে এই ধর্ষক আর খুনি বলে উল্লেখ করেছে সিবিআই। এরকম একটা চ্যালেঞ্জিং মুহূর্ত, এই সময় সিবিআই চার্জশিট, এটা আসলে প্রশাসন আর পুলিশকে কি বেশ খানিকটা অক্সিজেন দিল? এটা কিন্তু মনে হচ্ছে, জানেন তো, কারণ ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, রাজ্য পুলিশ, 55 দিন তদন্ত চালিয়েও সিবিআই তার বাইরে কাউকে দায়ী করতে পারল না, আর কোনো তথ্য প্রমাণ খুঁজেও পেল না। চাইলেও কি এই কথা বলতে পারা যাবে? বোধহয় না। প্রথমত, এটা সবেমাত্র প্রথম চার্জশিট জমা করলো সিবিআই, ভবিষ্যতে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার রাস্তা খোলা রয়েছে, তাতে আরও কারোর নাম আসলেও আসতে পারে। দ্বিতীয়ত, 213 পাতার চার্জশিটে কি শুধু সঞ্জয় সম্পর্কে লেখা আছে? যতদূর আমরা খবর পেয়েছি, ওই চার্জশিটে সিবিআই বিভিন্ন সাক্ষীর বয়ান তুলে ধরে দাবি করেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এটা তারা আগেও আদালতে বলেছে, কিন্তু এবার তথ্য প্রমাণ লোপাট হওয়ার দুটো মানে ইঙ্গিত রয়েছে, বা মানে তাদের এটা যে বিশ্বাস সেটার সপক্ষে দুটো ইঙ্গিত রয়েছে বা দুটো জায়গাও তৈরি হয়েছে। প্রথমত, তথ্য প্রমাণ লোপাট বলা মানে কি হলো, সিবিআইয়ের হাতে কোনো প্রমাণ নেই, এটা ধরতে হবে। এখন অবধি তারা উদ্ধার করে কিছু বার করতে পারেনি। আর দ্বিতীয়ত, যদি তথ্য প্রমাণ লোপাট নাই হতো তাহলে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা কেন গ্রেফতার হয়েছেন? তথ্য প্রমাণ যদি লোপাট হয়েই থাকে তাহলে তো আবার এটাও প্রশ্ন, কেন লোপাট করা হলো, কাকে বাঁচানোর জন্যে হলো? ওইখানে তো এখন অবধি প্রথম চার্জশিট অনুযায়ী নাম একটাই, সঞ্জয় রায়। শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই কি প্রমাণ লোপাট করা হয়েছে? এবং এমন লেভেলের প্রমাণ লোপাট করা হয়েছে যে এরকম দুজন হেভিওয়েটকে গ্রেপ্তার করে ফেললো সিবিআই। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রথমে, তারপর তাকে কিন্তু ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের মামলাতেও গ্রেফতার করা হয়েছে। এবার তার বিরুদ্ধে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল সেটা দেখে শিয়ালদা কোর্টের বিচারক কি বলেছিলেন মনে আছে? বিরল থেকে বিরল ওই অপরাধগুলোর একটা, এগুলো অভিযোগগুলো যদি প্রমাণ হয় তাহলে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মানে প্রাণদণ্ডও হয়তো হতে পারে। এবার দেখুন, এটা যদি প্রমাণিত হয়
তখন এটাও কোর্টের অবজারভেশন ছিল, অপরাধ সংগঠিত করতে সবসময় ঘটনাস্থলে থাকার প্রয়োজন নেই। এবার তারপরেও ভাবছেন তো আজকের এই চার্জশিটের তাহলে আর তাৎপর্য কী রইল? তাৎপর্যটা ওটাই যে কোথাও গিয়ে তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রকম দুজন হেভিওয়েটকে কোথাও গ্রেফতার করা তথ্য প্রমাণ লোপাটের দায়, এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা বলা মানে ওই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যই এত কিছু করা হচ্ছে, এটা হয় ধরে নিতে হবে। তাহলে হয় সঞ্জয় রায় একজন হেভিওয়েট না হলে তার জন্য সবাই মিলে এরকম লাফিয়ে ঝাঁপিয়ে তথ্য প্রমাণ গায়েব করবে কেন, এটা মেনে নিতে হবে। অথবা ওই আরও কেউ ছিল, যেহেতু তথ্য প্রমাণগুলো লোপাট হয়েছে ফলে এখন পর্যন্ত তাদের হাতে, সিবিআইয়ের হাতে ওই যারা আড়ালে রয়েছেন মেঘনাথ, তাদের জন্য উপযুক্ত কোনো তথ্য প্রমাণ নেই, তাই জন্য তারা কিছু করতে পারছেন না। এই দুটোই কিন্তু ঘটনা, এবং দুটোই তার মানে আপাতত। পরবর্তী ক্ষেত্রে যদি কোনোভাবে এটা তথ্য প্রমাণ, মিসিং লিঙ্ক এগুলো জুড়তে পারে সিবিআই, তার মানে সাপ্লিমেন্টারি চার্জশিটে অন্য নাম থাকলেও থাকতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। এবার রাজনৈতিক তাৎপর্য, আপাতত এই চার্জশিটের ওই একটা তাৎপর্য ছাড়া অন্য কোনো তাৎপর্য নেই। আরেকটা যেটা সেটা তো বললাম, দেখুন কয়েনের যে পিঠ সিবিআই দেখিয়েছে তাতে কিন্তু এক দলেরই উচ্ছ্বসিত হওয়ার মতো কারণ রয়েছে। দেখে মনে হচ্ছে তারা কারণ খুঁজে পেয়েওছে এবং উচ্ছ্বসিতও হয়েছে। বুঝতেই পারছেন কারা। তথ্য প্রমাণ লোপাট করার পরে যে সিবিআই চার্জশিটটা দিতে পারলো, তার জন্য আমি সিবিআইকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সঞ্জয় একা ছিল, আমি এটা এখনো বিশ্বাস করি না। শুধুমাত্র সঞ্জয় রায়কে প্রাথমিকভাবে আমরা অ্যাকিউজড হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে একটা বিশাল সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের নাম আসেনি। আমরা আশা করব ভবিষ্যতে এই তদন্তের আরও প্রোগ্রেস হবে এবং আমাদেরও অনেক পথ যাওয়া বাকি এবং বিচার প্রক্রিয়ারও অনেক পথ যাওয়া বাকি। মাত্র 10 ফুট দূরে যেখানে ওয়ার্ড সিস্টাররা কাজ করছে, সেখান থেকে মাত্র 10 ফুট দূরে একটা সেমিনার রুমে একা একজনের পক্ষে এত কিছু করা কি সম্ভব? একজনের পক্ষে এতটা কিন্তু করা অসম্ভব বলেই মনে হয়। আর শুধুমাত্র সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা প্রিন্সিপাল, যতজন অ্যাকিউজড আমরা পাচ্ছি যে প্রমাণ লোপাটের কাছে জড়িত, কলকাতা পুলিশ এত রকমভাবে কি ইনভলভ হতো? যেটা প্রাথমিক রিপোর্ট, চার্জশিট প্রাথমিক, কিন্তু সাবসিকুয়েন্ট চার্জশিট নিশ্চয়ই তাতে স্পষ্ট হতে হবে যে লোপাট করার পরেও তদন্ত কতটা এগোবে। চার্জশিট দিয়ে যাকে অভিযুক্ত করেছে তাকে কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছিল, অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তকে, গ্রেপ্তারিকে মান্যতা দিয়েছে সিবিআই। এরপরে যদি কারোর নাম জোর করে আনতে যায় তাহলে তো এটা পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে যে চাপের মুখে পক্ষপাত দুষ্ট বিরোধীদের মুখ রাখা, তার জন্য কিছু নাম ঢোকাবার চেষ্টা করবে। মানে ভাবুন, ভবিষ্যতে আর কোনো নাম চার্জশিটে ঢোকানো হলে সেটা বিরোধীদের চাপ। কুণাল ঘোষ কথা বলে কি বিকল্প সেটিংয়ের ইঙ্গিত দিলেন? দেখুন, সচরাচরের উল্টোটা শুনে শুনেই তো আমরা অভ্যস্ত। অনুব্রত মণ্ডল থেকে সাইগল হোসেন, বাকিবুর রহমান থেকে মানিক ভট্টাচার্য, বিভিন্ন দুর্নীতি মামলা একের পর এক অভিযুক্তের জামিনে, আমরা তো জানি সিবিআই এমনিতেই চাপে পড়েছে। সেই অবস্থাতেই কি তাদের ওপর কুণাল ঘোষ আর একটু চাপ বাড়িয়ে দিলেন? দেখুন, এটাও তো খুব ইন্টারেস্টিং বিষয়। মানে এরপর সিবিআই এখন একটা চার্জশিট দিয়ে দেওয়ার পরেই তাদের ঝাঁপ বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই তারা আর তদন্ত চালাতে পারবে না, কারণ তদন্ত চালিয়ে যদি অন্য কাউকে তারা এরপরে নাম করেন তখন তো বলবেন এটা বিরোধীদের চাপ। মানে কোনো না কোনোভাবে বিরোধীদের সঙ্গে, মানে এক্ষেত্রে আবার বিজেপিকে যোগ করতে হবে সেটা, তাই জন্য উনি বিজেপির নামটা বলেন, আগে কেন্দ্রীয় সরকারের নাম বলতেন, যে কেন্দ্রীয় সরকারের দলদাস হচ্ছে বা অঙ্গুলি হেলনে চলে হচ্ছে সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি। এক্ষেত্রে সেটা বললেন না। প্রত্যেকটা শব্দ চয়নের পেছনে একটা যুক্তি থাকে, জানেন তো। এখানে শুধু বিরোধী বললেন, হ্যাঁ বিরোধীদের ভাবুন ক্ষমতা কত, এটা বলে কিন্তু আবার সিপিএমের ক্ষমতা আরও বাড়িয়ে দিলেন। সিবিআইয়ের ওপরেও তাদের প্রভাব রয়েছে, ভাবা যায় না। জাস্ট মানে এইরকম চাপের মধ্যে কাজ করাটা কত কঠিন সেটা বোঝাতে গেলে আরও একটা কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।
দেখুন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কাল রাতে ফের ভাঙন শুরু হয়েছে। আস্ত আস্ত পাকা বাড়ি গিলে খাচ্ছে আগ্রাসী গঙ্গা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই মানুষের তৈরি কাঠামোগুলো। ভাবুন, পুজোর সামনে, পুজো এসে গেছে, তার মধ্যে পথে বসছে একটার পর একটা পরিবার। ঘাটালের রফিকুল ইসলামও তো পরিবারের সঙ্গে পথে বসেছেন। প্রবল বৃষ্টিতে রসুলপুর গ্রামে রফিকুলের মাটির বাড়িটা ভেঙে গেছে। মানে এই যে বন্যা হলো, এই যে বৃষ্টি, এই যে ভাঙন, এবং এই বিশেষ করে বন্যাতে এই সমস্ত বাড়ি ডুবে থাকার পর, এরপর কিন্তু এরকম বাড়ি ভেঙে পড়ার আরও অনেক ঘটনা ঘটবে। কারণ যারা অভিজ্ঞ তারা জানেন যে জল ঠল নেমে যাওয়ার পর যখন রোদ উঠতে শুরু করে, মাটি একটু শুকোতে শুরু করে, তখনই কিন্তু এই যাবতীয় ভেঙে পড়ার বিষয়গুলো হয়। ফলে পরিস্থিতিটা কারুর জন্য কতটা খারাপ বা ভবিষ্যতে আরও কত বাড়ি ভেঙে পড়ার খবর আমরা শুনবো, বুঝতে পারছেন সেটা? হালবাটির ঘর সব পড়ে গেছে, কিছু তো টানতে পারেনি। এখন সামনে কালি টিকি খালে টানলে আপনারা কিছু ব্যবস্থা করেন। খুব অসুবিধা, খুব অসুবিধা। সকাল থেকে তখন ছেলেরা কিছু খেতে পাই, কি করে খেবে? খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, এখানে রান্না খাওয়া করে 10টার সময় ঘুমাতে গেছি, হুড় করে সব পড়ে গেল। আমরা ডাকা হাঁকা করে পাশের ঘরের লোক দিদিকে সব তুলাতুলি করেছি। দেখছি মাটি উপর দিয়ে ঝরঝর করে পড়ছে। তখন ছেলেগুলো ঘুমিয়েছিল, ছেলেগুলোর হাত ধরে টেনে নিয়ে বলি, বাবু তোরা বেরিয়ে আয়, তাহলে ওইদিকে দেওয়াল বোধহয় পড়ে যাচ্ছে। আর কোনো আমাদের থাকার ঘর নেই, এখন খুবই আমাদের অসুবিধা। এমএলএ বা এমপিরা এসে তাদের একটা পুনর্বাসন আপাতত অস্থায়ীভাবে হলো কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয়, তবুও তারা একটা ভালো ঠাঁই পাবে, একটু স্বস্তি পাবে মনের মধ্যে। বিডিও স্যারের সাথে কথা বলবো কিভাবে ওনার দিকে সরকারি সমস্ত রকম সাহায্য বা সুবিধা পেতে পারে, সবকিছু ওনাদেরকে হাত বাড়িয়ে দেওয়া হবে সরকারি তরফ থেকে। দেখুন, ভিটে মাটি হারাদের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়, কিন্তু শামশেরগঞ্জের এই মর্মান্তিক দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, জানেন তো? এই পলকা বাড়িগুলোর মতোই কি রাজ্যের পুলিশ আর প্রশাসনের প্রতিও বিশ্বাসটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে? তদন্ত হোক বা ময়না তদন্ত, সব ক্ষেত্রেই কিন্তু রাজ্যের ওপর অনাস্থা স্পষ্ট। খেয়াল করে দেখুন, আরজি করের সেমিনার হলে তিলোত্তমার দেহ আবিষ্কারের পর থেকে কতগুলো দিন কেটে গেছে অলরেডি, 60 দিন খাতায় কলমে। এই কদিনে কি রাজ্যের ওপর ভরসাটা আমূল বদলে গেছে? ঘটনা ধরে ধরে এগোই, আপনাদের বুঝতে সুবিধা হবে। শহর কলকাতার অন্যতম অভিজাত থানা পার্ক স্ট্রিট, ওই থানার সাব ইন্সপেক্টর অভিষেক রায় গত 5ই অক্টোবর পোশাক দেওয়ার নাম করে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তিনি নাকি রেস্ট রুমে ডেকে পাঠিয়েছিলেন, এবং মহিলা সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ সেখানে তাকে বাজেভাবে স্পর্শ করেন পুলিশ অফিসার। 5ই অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা সিভিক, এবং অভিষেক রায়কে ক্লোজ করে তদন্ত শুরু হয়। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজই একবেলার মধ্যে 1000 টাকার বন্ডে জামিন পেয়ে গেছেন অভিষেক রায়। এবার বলুন তো, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যদের কি অভিমান করার অধিকার নেই? তাদের ফালতু এতদিন জেলে কাটাতে হলো, আর পুলিশ বলে অভিষেক রায়ের একবেলা জামিন হয়ে গেল। দেখুন, জামিন দিয়েছেন বিচারক, কিন্তু পুলিশ তারা কোন ধারা দিয়েছিল? আমাদের রিপোর্টার জানিয়েছেন অভিষেক রায়ের বিরুদ্ধে তার সহকর্মীরা, মানে কলকাতা পুলিশ, ভারতীয় ন্যায় সংহিতার 74 নম্বর ধারায় মামলা রুজু করেছিল। 74 নম্বর ধারা মানে শ্লীলতাহানির ধারা। ন্যূনতম শাস্তি 1 বছর হাজতবাস, সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল। এমনিতে জামিন অযোগ্য ধারা, কিন্তু অভিযুক্ত জামিনের আবেদন জানাতে পারেন, এবং সেখানে কিন্তু মানে পুলিশের তরফে আইনজীবীকে বলতে হবে যে কি জায়গা থেকে কতটা এগিয়েছেন, বা মধ্যে কথা শক্তপোক্তভাবে সেই জামিনের আবেদনের বিরোধিতা করতে হবে। অভিষেক রায় জামিনের আবেদন জানিয়েছিলেন এবং দিনের শেষে পেয়েও গেছেন। তাতে অভিষেক রায়ের সুবিধা কী হলো? তিনি 48 ঘন্টা হেফাজতে থাকলে চাকরির শর্ত অনুযায়ী অটোমেটিকভাবে সাসপেন্ড হয়ে যেতেন। যেরকম সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু জামিন হয়ে যাওয়ায় অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ, চুটিয়ে চাকরি করতে পারবেন। আর আমরা জানি দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ দোষী নন। আমরা এটাও জানি কোনো মহিলা যখন শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ করেন
সেটাকে সত্যি বলেই ধরে এগোতে হয়। এবার অভিষেকের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলার কথাটা একবার ভেবে দেখুন তো। তিনি সিভিক ভলেন্টিয়ার, তিনি অভিযোগকারিনী। এবার সংবিধানের স্পিরিট অনুযায়ী নির্যাতিতার মামলা রাষ্ট্র লড়ে। ধরে নিচ্ছি পুলিশ পূর্ণ গুরুত্ব দিয়েই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে, কিন্তু ধরুন যদি ওই পার্ক স্ট্রিট থানায় অভিষেক রায় নিজে বসে থাকেন, সেই থানায় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার স্বচ্ছন্দ বোধ করবেন? এই কাণ্ড দেখে মহিলাদের যদি মনে হয় থানার থেকে রাস্তাই বেশি নিরাপদ, তাহলে তাদের দোষ দেওয়া যায়? পুলিশ ওয়েলফেয়ার স্কিম হবে এটা। মাননীয় মুখ্যমন্ত্রী তো এই পুলিশ ওয়েলফেয়ার তো এই জন্যই খুলে রেখেছে। কিন্তু পুলিশের মধ্যে যারা ক্ষমতাশালী, যারা এই ক্ষমতাকে ব্যবহার করে বহু সিভিক মহিলা ভলেন্টিয়ারকে শারীরিকভাবে শোষণ করে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। ছি 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 ছি, এই লজ্জা রাখবো কোথায় পুজোর মধ্যে বলুন তো দেখি? সারা বাংলা জুড়ে দেবী মায়ের আরাধনা হচ্ছে, আর সারা বাংলা জুড়ে ঘরের দেবীদেরকে প্রতিদিন বেইজ্জত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। দুর্ভাগ্যক্রমে সে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি আজকের কথা বলছেন, রামায়ণের কথা ভেবেছেন? একা পেয়ে সীতাকে রাবণ নিয়ে চলে গেল, এটা আপনি ভেবেছেন কখনো? কত বছর আগে থেকে প্রবলেম, আপনি ভেবেছেন একটা দ্রৌপদীকে একা পেয়ে কী কাণ্ড করেছিল? ঠিকই জানেন তো, এতদিনের পুরনো সব ঘটনা ফালতু এই সমস্ত প্রতিবাদ জানানোর কোনো মানে হয়? বা এ নিয়ে মামলা মোকদ্দমা অভিযোগ এসবের কোনো মানে হয় না। মানে মোদ্দা কথা যা হচ্ছে হতে দিন আর কি, এরকমই ব্যাপারটা। তাই তো, শুনলে তো সেরকমই মনে হয়। দেখে শুনে কি মনে হচ্ছে জানেন? সাধারণ মানুষের ক্ষোভ আর উদাসীন একটা প্রশাসনের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তাহলে জয়নগর আর কুলতনি থানার ওপর কি করে ভরসা রাখবে মানুষ? ক্লাস 4-এর বাচ্চা খুনের পর সেখানকার মানুষ রাত জাগার প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতে কারো বাড়িতে হাঁড়ি চড়বে না। চারপাশ থেকে কি আওয়াজ উঠছে জানেন? জাস্টিস ফর জয়নগর। ভেবে দেখুন, এলাকায় ঠিক করছে পুলিশ, কিন্তু তাও মানুষের কোনো ভরসা নেই। নির্যাতিতার বাবা ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন যে মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযোগ জানাতে গিয়ে জয়নগর থানার পুলিশের কাছ থেকে কীরকম ব্যবহার পেয়েছিলেন। যদিও পুলিশ সুপার সে কথা অস্বীকার করেছেন, কিন্তু দেখুন অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তার মানে বিভাগীয় তদন্ত কিছু হবে না। যদি কোনো রকম গণ্ডগোল নাই করে থাকে, যদি কাজে কোনো ত্রুটি নাই থাকে, তদন্ত কেন হবে? মানে গ্রামের গরিব মানুষের কথায় কেই বা পাত্তা দেয় বলুন? কিন্তু গ্রামবাসীরাও বুঝিয়ে দিচ্ছেন এবার আর পুলিশকে তারাও পাত্তা দিচ্ছেন না। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করবেন। কেন? পুলিশ কি নিরাপত্তা দিতে ব্যর্থ তাই জন্যে? নাকি পার্ক স্ট্রিট থানার ঘটনা সামনে আসার পর পুলিশকেও সম্ভাব্য বিপদ হিসেবেই দেখছে এই গ্রাম বাংলার মানুষ? নাকি পুলিশের ওপর ভয় আর ভরসা দুটোই গেছে? তা যদি হয়ে থাকে, আবার বলছি, তার ফল কিন্তু মারাত্মক। অন্ধকার আছে, মেছাওয়ালা হাটে থেকে আসতে পারে না, ধরে নিয়ে চলে যাচ্ছে। পুজোর আগে এক্ষুনি ফাঁসি চাই, ফাঁসি চাচ্ছি, আসামির ফাঁসি চাই। আসামি যে পুজো থাক, পুজো দেখুন, ফাঁসি পুলিশদের খুঁজতি বলো দিদি। যদি ঠিক থাকতো এত লোক মরতুনি। আজকালের ঘটনাটা এখনো অবধি আসামি খুঁজে বার করেছো কি? তদন্ত পুলিশ কই করছে বললে আর এই ক্ষতিগুলো আমাদের কেন হতো না? পুলিশকে বারবার করে গিয়ে বলা হয়েছিল যে আমাদের এই কেসটা তোমরা নিন, তো নেয়নি না, জন্য আমাদের বাচ্চাটা আমরা পাইনি, চলে গেছে। তার জন্য ওরা কিছু করছে না। হয়েছে তো ওই পাড়ায়, ওই পাড়ায় আমরা এই বাড়ি, আমাদের এখন পর্যন্ত ভাতও পারে যায় না ওই বাচ্চাটার জন্য। আজ চতুর্থী, যে পুজোগুলোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করেননি, সেখানকার মণ্ডপেও প্রতিমা পৌঁছতে শুরু করেছে। পাড়ায় ট্রাক ঢুকছে। শুধু কুলতলির ওই মহিষমারিতে সেখানেও একটা শকট ঢুকেছে আর কি, শববাহী শকট। এক ফোঁটা মেয়েটার ক্ষতবিক্ষত আর কাটা ছেঁড়া করা দেহটা তার বাড়িতে পৌঁছেছে। আর তারপর ওই এলাকার কারো মনে হাঁড়ি চড়ানোর মানসিকতা ছিল না। দেখুন, যেদিন দেহটা পৌঁছলো সেদিনই ঘটনাস্থলে পৌঁছলো ফরেনসিক টিম 3 দিন পর। খেয়াল করে দেখুন, জলায় দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটা ঘিরতেই কত ঘন্টা লাগিয়ে দিয়েছিল পুলিশ। তারপর 3 দিন জল ঝড় বৃষ্টি হওয়ার পর সেখানে ফরেনসিক টিম গেছে। আসলে
পুলিশের এই সিস্টেমটাকেই একটা আস্ত নমুনা বলে মনে হচ্ছে, জানেন তো। এদেরই সংগ্রহ করে রাখা উচিত। হয়তো কাজের এই নমুনা দেখেই বালিকার পরিবার রাজ্যের হাসপাতালে ময়নাতদন্তে রাজি হয়নি। শেষ পর্যন্ত কল্যাণীর ওই জেএনএম হাসপাতালে কোর্টের নির্দেশেই সেখানে ময়নাতদন্ত হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য কল্যাণী এইমস থেকে 3 ডাক্তার এসেছিলেন, ভিডিওগ্রাফি করা হয়েছে, অন্যান্য নিয়ম টিয়মও মানা হয়েছে। কিন্তু ময়নাতদন্ত সহ যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে রাজ্য পুলিশই তদন্ত করুক, সেটাও তো সন্তানহারা মা চান না। রাজ্যের শাসক দলের লোকেরা যতই ওই সিবিআই এর ব্যর্থতার পরিসংখ্যানটা প্রচার করুক, ঘটনা তো তারাও যে বিরাট কাণ্ড করছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, বলতে পারছি না। কিন্তু রাজ্য পুলিশের ওপর অনাস্থাটা কোন জায়গায় গেছে ভাবতে পারছেন? যেখান থেকে ওই লোকে লেসার এভিল বলে না, কে কম, দুজনেই হয়তো এরকম ব্যর্থ, কিন্তু সে মধ্যে কে কম ব্যর্থ এটা ধরে নিয়ে সবাই সিবিআইকে চাইছে। যার ঘরে এই ধরনের কোনো কোট আনকোট দুর্ঘটনা ঘটেছে সেই সিবিআই তদন্ত চেয়ে বসছে। পুলিশ দিবসে রাজ্য পুলিশের ভালো পারফর্মারদের মেডেল দেওয়া হয়, জনতা কিন্তু ওই খাঁকি উর্দিতে একের পর এক অবিশ্বাসের মেডেল সেটা দিচ্ছেন। এবার উর্দির মর্যাদা রক্ষার দায়িত্ব যাদের, তাদের বুকে এই অবিশ্বাসটা বিঁধবে না? নিশ্চয়ই বিঁধবে। আসলে কেউ নিজের অস্তিত্বটা বিপন্ন হোক এটা চায় না। এবং আমরা নিশ্চিত যে পুলিশের অসংখ্য ভালো অফিসার রয়েছেন যারা এই পরিস্থিতিতে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছেন অথবা অস্থির হয়ে উঠছেন। প্রশ্নটা তো সেখানেই, তাদের এই অবস্থায় এনে ফেলছে কে? চাইছি দোষীদের ফাঁসি, ওদিক থেকে অধিকতম শাস্তি চাই। পুলিশ 100 বারই কাজ করতে পারত। পুলিশ কাজ করলে আমার সন্তানটা আমি হারাতাম। পুলিশ গুরুত্ব দেয়নি, পুলিশ পার্টিতে ব্যস্ত ছিল। পুলিশের উপর ভরসা রাখলে, পুলিশ ভরসা যদি করতাম তাহলে এত দূর গড়াতো না। আমি সিবিআই তদন্ত চাই। আদালতে জানাবেন? খুবই শীঘ্রই। পুজো হবে কি করে? পুজোর আগে তো আমার মাকে বিসর্জন দিয়ে দিয়েছে রাক্ষসেরা। পুজোটা কি করে? সন্তানহারা মার বক্তব্য শুনলেন। আবার বলছি, পুলিশকে দেগে দেওয়াটা তো খুব সহজ ব্যাপার, এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, সবাই দেগে দিচ্ছেন। কিন্তু বিষয়টা সত্যি অতটা সহজ নয়, ওটার গোড়ায় যাওয়া দরকার। পুলিশ কেন এই রকমভাবে ভিলেন হয়ে যাচ্ছেন সেটা একটু খুঁজে দেখা দরকার, জানেন তো। সব কিছুরই রুট কজ বলে তো একটা ব্যাপার থাকে। সমস্যার যদি গোড়ায় কোনো মানে কিছু একটা ঢুকে বসে থাকে তাহলে সেটা তো কোথাও গিয়ে রোগের আর কি একদম কারণটাকে নির্মূল করতে হয় না, সেটা খুব ইম্পর্টেন্ট। খুঁজে দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমার ধারণা রাজ্য সরকার খুঁজতে বসবে নিশ্চয়ই, কারণ তারাও তো জানেন মানুষ যদি কোনো ক্ষেত্রে বিক্ষুব্ধ হতে থাকে পুলিশের ওপর, খানিকক্ষণের জন্য হয়তো পুলিশের লেভেলটার ওপর দিয়ে চলে যাবে, কিন্তু আলটিমেটলি আঁচ তো সরকারের ওপর এসে পড়বে। ফলে তারা নিশ্চিতভাবেই এই ব্যাপারটা অত দূর অবধি যেতে দেবেন না। তার আগেই খুঁজতে বসবেন কোন জায়গায় গিয়ে পুলিশ এইভাবে সবার বলে না পাঞ্চিং ব্যাগ, যে যেরকম পারছেন এসে অবিশ্বাসটা লেপে দিয়ে চলে যাচ্ছেন সেরকম আর কি। সেই জায়গাটায় কী করে হলো সেটা নিশ্চয়ই খুঁজে দেখবেন। দেখুন, যারা দাবি করছেন তিলোত্তমা কাণ্ড গ্রাম বাংলায় প্রভাব ফেলেনি, তারা কুলতলি আর পটাশপুরে যেতে পারেন। কুলতলির মানুষ রাজ্য সরকারের ময়নাতদন্তেও বিশ্বাস করছে না, আর পটাশপুরে মৃতার পরিবার ময়নাতদন্তের রিপোর্টকেই অস্বীকার করেছে, দেহ নিতে অস্বীকার করেছেন মৃতার ছেলে। ভুবনমঙ্গল গ্রামে শনিবার সকালে বিবস্ত্র অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। প্রতিবেশী সুখচাঁদ মাইতি তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ, আর তারপর কীটনাশক খাইয়ে হত্যা করার অভিযোগটা রয়েছে। তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু মহিলাকে বাঁচানো যায়নি। কিন্তু যে ময়নাতদন্ত সরকারের তরফে করা হয়েছে, মানে রাজ্যের তরফে করা হয়েছে, তাতে বিষ প্রয়োগের উল্লেখ থাকলেও ধর্ষণের কোনো রকম উল্লেখ নেই। তাই দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে মৃতার পরিবার। এবার খেয়াল করে দেখুন, তিলোত্তমা কাণ্ডের পর বারবার বলা হয়েছিল দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়ার জন্যই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা যায়নি। তার মানে মানুষের মনে এই ভাবনাটা ঢুকেছে, সেটা প্রত্যন্ত গ্রামের মানুষ হলেও।
কিন্তু মায়ের ব্যবচ্ছেদ হওয়া দেহের আবার ব্যবচ্ছেদ চাইছেন সন্তান, বা মাকে ধর্ষণ করা হচ্ছে, এই অভিযোগটা সন্তানকে তুলতে হচ্ছে, সেটা কতটা মর্মন্তুদ বুঝতে পারছেন? এটা হচ্ছে তার কারণ ওই সন্তানের সন্দেহ, পুলিশ অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। সুবিচার পেতে এই মরিয়া ভাবটা প্রশাসনের প্রতি কত বড় অনাস্থা কল্পনা করতে পারছেন? যারা কথায় কথায় সংবিধানের ক্রুসেডার হতে চান তারা ভেবে দেখতে পারেন এই ছোট ছোট কাণ্ডে কিন্তু আইনের প্রতি ভরসাটাও একটু একটু করে মরে যাচ্ছে, আর তাতে সংবিধানের মৃত্যুই হচ্ছে। তো আমরা এই যে প্রধান রিপোর্টে আমরা কিন্তু সন্তুষ্ট নয়, আমরা হাইকোর্টে যাব, অন্যত্রে পোস্টমর্টম করাবো। আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওখানটায় ইয়ে করবো। মানে আপনারা এই রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টে যাব আমরা। তার মানে মানুষের মনে একটা ধারণা গেঁথে বসে যেতে শুরু করেছে। 9 বছরের বালিকা, জুনিয়র ডাক্তার কিংবা প্রৌঢ়া, যাকেই যৌন নির্যাতন করে খুন করা হোক, রাজ্যের যেখানেই অপরাধ হোক, পুলিশ চেপে দেওয়ার চেষ্টা করবে না তো, বা তদন্তটা ঠিকঠাক করতে পারবে তো? দেখুন, কেউ কুৎসা রটায়নি। পুলিশের বিরুদ্ধে এই অবিশ্বাসের বাতাবরণ পুলিশের কারণেই তৈরি হয়েছে। কুলতলির বালিকার ওই বাবা মার অভিযোগ করার পরেও তো বারুইপুর পুলিশ জেলার সুপার সেটা মানতে চাননি। খুঁজে দেখতে পারতেন সত্যি কোনো গাফিলতি ছিল কিনা। এবার মানুষের মনে যদি অবিশ্বাসটাই বদ্ধমূল বিশ্বাস হয়ে যায় যে পুলিশ অপরাধীকে ধরবে না, গা করে না, ধরলেও আসল অপরাধী ছাড়া পেয়ে যাবে, অথবা আসল অপরাধী ধরাই পড়বে না, অন্য কেউ ধরা পড়বে, এই রকম যদি মানে চিন্তাভাবনা হয় না, তখন তো ওই আলটিমেটলি আস্থা নামক শব্দটা কর্পূরের মতো উবে যায়। কামধুনির ক্ষেত্রে তাই হয়েছিল। ওইভাবেই তো যারা ধরা পড়েছিল তারা আস্তে আস্তে হাইকোর্টে গিয়ে তথ্য প্রমাণ ঠিকঠাক নেই, এই জন্যেই তো ছাড়া পেয়েছে। কোথাও গিয়ে এই একটা আস্থাহীনতা, অবিশ্বাস তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। সেই জন্যই কি পটাশপুরের মানুষ ওই সুখচাঁদ মাইতিকে বাড়ির থেকে বের করে গণপিটুনি দিয়েছিলেন? দেখুন, এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়, এবং এটা ভয়ঙ্কর একটা প্রবণতা। এই আস্থাহীনতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা, এতে তো মাৎসন্যায় তৈরি হবে, চারপাশে অরাজকতার তৈরি হবে। পুলিশ উদ্ধার করে যখন সুখচাঁদ মাহাতোকে নিয়ে গেছিল তখন তার মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ আরও অনেকে সুখচাঁদের সঙ্গে থাকতে পারে, কারণ সুখচাঁদের পক্ষে একা এক মহিলাকে ওভাবে কীটনাশক খাইয়ে মেরে ফেলা সম্ভব নয়। খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু তিলোত্তমা কাণ্ড পটাশপুরের মানুষের মনে প্রভাব ফেলছে। তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে তা একজনের কাজ নয়, শুনছিলেন তো, জুনিয়র ডাক্তাররা বলছেন, তার বাবা মা বলেছে। ঠিক একইভাবে এইখানে এই পটাশপুরের মানুষ একদম এক লাইনে অভিযোগ করছেন। আবার তিলোত্তমার পরিবারের মতো এই পটাশপুরের মৃতার পরিবারের অভিযোগ তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা বলছেন বা ভাবছেন বা ভেবে নিশ্চিন্ত থাকার চেষ্টা করছেন, ওই যা হচ্ছে সব শহুরে হুজুগ। গ্রামাঞ্চলে এই সমস্ত আর্যিকরের কোনো প্রভাব ঠভাব নেই। তারা লম্বা সময় নিশ্চিন্তে থাকতে পারছেন তো। রাস্তাঘাটে সন্ধ্যা হলে মোটামুটি বাড়িতে এমনকি একটা বাচ্চাকে যদি টিউশনি নিয়ে যাওয়া হয় 4টার মধ্যে, টিউশনি নিয়ে আসতে হয়। বাজার যাই কি একটা কাজে যাই কি যেখানে যাই, রাতে বিটেই বাবা রাতেই হয়ে গেল, আমরা কোনো রকম বাড়ি যেতেই হবে, এই একটা আতঙ্ক ভাব। সহযোগিতা তো মানে কারো কাছ থেকে পাচ্ছি না। এবার গ্রামের যে পঞ্চায়েত ভোট নেওয়ার সময় তখন তো মানে বাড়ি বাড়ি এসে পায়ের মনে চটি মনে ছিঁড়ে যায়, তাও কেনার পয়সা যেখান থেকে জোগাড় করে আবার সেই জুতো কিনে। কিন্তু এখন যে একটা বিপদ, একবারও কি এসেছে না, বরং বলেছে যে ওখানে যদি কোনো মিডিয়া বা পুলিশ বা কেউ যদি যায় কিছু যেন না বলা হয়। কে বলেছে কথা? একটা পঞ্চায়েত বলেছে। তৃণমূল জড়িত তাই করছে। আপনি যে কোনো খুনে দেখবেন তৃণমূল জড়িত। আরজিকর পিছনে কে তৃণমূল, কুলতলি পিছনে কে তৃণমূল, মেদিনীপুর পিছনে কে তৃণমূল। এ বাংলায় তৃণমূলের আশ্রয় ছাড়া ধর্ষণ খুন হবার কোনো সম্ভাবনা থাকতে পারে না। দেখুন, শুধু দোষীদের শাস্তিই নয়, নির্দোষদের বাঁচার স্বার্থেও পুলিশের ওপর মানুষের ভরসাটা ফিরে আসাটা খুব জরুরি। মানুষ যেভাবে প্রত্যেকটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, তাই তো
এটাই মনে হচ্ছে। নাহলে তো গণ্ডগোল যেভাবে ছড়াচ্ছে, যেভাবে চারপাশে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এত প্রতিক্রিয়ার পরেও দিকে দিকে এই একইভাবে নির্যাতনের অভিযোগ আসছে, তাই মনে হচ্ছে গোড়ার থেকে ভয়টা তৈরি হওয়া দরকার, যাতে সত্যি সত্যি কেউ কী করে জানবেন কার মনের মধ্যে কি লুকিয়ে রয়েছে, গিয়ে তাকে আটকে রাখবেন। প্রশাসনের পক্ষে সম্ভব না, সরকারের পক্ষেও সম্ভব না, কিন্তু সেটা সরকারের পক্ষে সম্ভব বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব মানুষের মধ্যে সেই ভয়টা, সেই বোধটা জাগিয়ে তোলা যে এই সমস্ত করে পার পাওয়া যাবে না, বরঞ্চ এতে অনেক বড় শাস্তি অপেক্ষা করছে, কঠোর শাস্তি। ভয় পাবে লোকে সমস্ত করার কথা ভাবতে ভয় পাবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়েও তো একই জিনিস। গনিরাইট এলাকার এক বিবাহিত মহিলার গোপন ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করতেন এক প্রতিবেশী আমির মল্লিক। দিনের পর দিন ওই মহিলাকে ধর্ষণ করেছেন। মহিলার স্বামী বাধা দিতে এলে তাকেও গলায় ছুরি দিয়ে খুনের হুমকি দেওয়া হয়। এবার অভিযুক্ত যুবক তৃণমূল সমর্থক হওয়ায় তার সামনে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না কেউ। মহিলার স্বামীর থেকে শাশুড়ি সকলে জানিয়েছেন একথা। শেষ পর্যন্ত ভাঙড় থানা অভিযোগ পেয়ে আমিন মল্লিককে গ্রেপ্তার করেছে। এবার আমিন মল্লিক যদি পার্ক স্ট্রিট থানার ওসির মতো একদিন বা কয়েকদিন পর বেরিয়ে আসে, পার্ক স্ট্রিট থানাও তো কলকাতা পুলিশের অধীন, আর ভাঙড় থানাও কলকাতা পুলিশের অধীনে, আমিন জামিন পাবেন না একথা এখনই জোর দিয়ে বলি কী করে বলুন তো? আর আমিন যদি জামিন পায় তাহলে অভিযোগকারী পরিবারটা গনিরাইট এলাকায় থাকতে পারবে তো? আমিন মল্লিক এলাকায় ফিরলে ওই মহিলা আর তার পরিবারকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হবে না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? সুপ্রিম কোর্টের নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে যৌন নির্যাতন সংক্রান্ত মামলায় নির্যাতিতার সুরক্ষায় সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। ভাঙড়ে নির্যাতিতার শ্বশুরবাড়ি তার সঙ্গে রয়েছে, আশা করা যায় ভাঙড় থানাও পাশে থাকবে। কারণ মানুষ যদি পটাশপুর মডেলকে আদর্শ মনে করতে শুরু করে তাহলে কিন্তু ওই বললাম মাৎসন্যায় বলে যে বিষয়টা আছে না, যেটা ওই আমরা ইতিহাস বইতে পড়তাম বা মাঝে মধ্যে কঠিন বাংলা মানে যেখানে থাকতো সেখানে এই সমস্ত দেওয়া থাকতো, সেই জিনিসটা প্রত্যেকটা মুহূর্তে আমরা চোখের সামনে দেখতে পাবো। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।